স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছি আমি জাহিদ হোসেন। কেবল রাষ্ট্রের কাঁধে দায় চাপিয়ে ঘরে বসে থাকার প্রবণতা আছে আমাদের সমাজের সবার মধ্যে, তবে ব্যতিক্রমও আছে কেউ কেউ। যে কোনো দুর্যোগে বিপন্ন মানুষের পাশে খুব সহজেই চলে যান তারা। পরিবেশ প্রকৃতি সুরক্ষায়, আলোকিত সমাজ আর সাদা মনের মানুষ করার কাজে জড়িয়ে আছেন স্বেচ্ছাসেবী এসব সংগঠন। মানবতার সকল কল্যাণের পেছনেই থাকে তাদের দারুণ অবদান। এসব নিয়ে আজকের আলোচনা জীবনের জন্য। কথা বলতে আজ আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন পরিবর্তন চাই এর চেয়ারম্যান ফিদা হক, আছেন স্বেচ্ছাসেবী মোহাম্মদ ফেরদৌস, হিমু পরিবহনের প্রতিষ্ঠাতা জুবায়ের কবির তুষার এবং মাস্তুল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কাজী রিয়াজ রহমান আসিফ। স্বাগত আপনাদের। ফিদা হক, প্রথমে আপনার কাছেই আসতে চাইব যে একটা পরিচ্ছন্ন অভিযান নিয়ে আপনি নেমেছেন। মানুষের নিশ্চয়ই শুধু পরিবেশ এর মধ্যেই এই পরিচ্ছন্নতা সীমাবদ্ধ থাকবে না, মানুষের মন থেকে শুরু করে সব কিছুর মধ্যে এই পরিচ্ছন্নতা আপনি দেখতে চান। এই অভিযানটা অনেক দিন হলোই চলছে, এখন কি অবস্থায় আছে? আচ্ছা, এখন ভালো অবস্থাতেই আছে। এই অভিযানটা সম্পর্কে দেশবাসীর উৎসাহ, ধারণা সবই বেড়েছে এবং আমরা এই বছর এই অভিযানটাকে আরও বড় আকারে নিয়ে যেতে পেরেছি। যেমন আমাদের একটা ফাইন্ডিং ছিল গত বছর থেকে যে আপনার নাগরিক উন্মুক্ত জায়গাগুলিকে পরিষ্কার রাখতে গেলে ডাস্টবিনের উপস্থিতি এবং ব্যবহার একটা গুরুত্বপূর্ণ বিষয়, এবং আমরা এই বছর আসলে সেই দিকেই মনোনিবেশ করেছি। অন্তত এই প্রথম 6টা মাস আমরা ঢাকায় এবং ঢাকার বাইরের কিছু জায়গায় স্ব-উদ্যোগে বেশ কিছু ডাস্টবিন বসিয়েছি আমাদের পরিবর্তন চাই মনস্ক সাথীদেরকে সঙ্গে নিয়ে। আর এই ডাস্টবিন ব্যবহারের ক্ষেত্রে মানে সচেতনতা, সেই বিষয়ে আপনারা কাজ করছেন, বিশেষ করে তরুণ স্কুলে যারা যাচ্ছে তাদের সঙ্গে? জি, ভালো প্রশ্ন। আমরা যেটা করছি সেটা হচ্ছে যে আমরা এই ডাস্টবিনগুলিকে বসিয়েই চলে আসছি না শুধু, কারণ ডাস্টবিন যেহেতু এতদিন ধরে ছিল না, এটার ব্যবহার না থাকার কারণে আপনি বিশ্বাস করবেন না, কিন্তু আমরা যেটা আমাদের প্রকৃত অভিজ্ঞতা থেকে দেখতে পাই যে ব্যবহারটা ঠিকমতো হয় না, এবং সেই কারণে আমরা ডাস্টবিনের অভিভাবক নির্ধারণ করছি এখন। এবং এই অভিভাবকরা, এই তরুণীরা ডাস্টবিনগুলিকে দত্তক হিসাবে নিচ্ছে, যাতে তারা তাদের বন্ধু বান্ধব এবং সবাইকে বলতে পারে যে তোমরা ডাস্টবিনটা ব্যবহার করো, এবং ডাস্টবিনের দিকে মানে এক ডাস্টবিনের দেখভালের দিকে একটু নজর রাখা। যদি কোনো ক্ষতি সাধন হয়, কোনো ভ্যান্ডালাইজেশন হয়, তাহলে আমাদেরকে খবর দেওয়া, যাতে আমরা বদলে দিতে পারি। এইসব কাজের জন্য এই অভিভাবকরা আছেন। অভিভাবকদেরকে আপনারা কিভাবে আপনাদের নেটওয়ার্কের মধ্যে আনছেন? গুড কোশ্চেন। এই অভিভাবকদেরকে আমরা আসলে বেছে নেই সোশ্যাল মিডিয়ায় আমাদের যেই উপস্থিতিগুলো আছে সেখান থেকে বিভিন্ন ঘোষণা দিয়ে, এবং এমনিতেই গত বছরের ওই দেশটাকে পরিষ্কার করে দিবস অভিযানটা চালানোর পরে আমাদের একটা মোটামুটি সাইজেবল ফলোয়িং হয়ে গেছে। তো এখন আমরা দেখতে পাই যে কোনো বিষয়ই, এমনকি একেবারে যদি আমরা টার্গেট করে দেই যে অমুক জেলায় বা অমুক মহল্লায় আমাদের অভিভাবক দরকার, আমরা পেয়ে যাই। তো আমরা বলতে পারেন যে সামাজিক মিডিয়াটাকে খুব ভালোভাবে যথেষ্ট ব্যবহার করি। এখানে একটা জিনিস, যে গত এক দশকে আমরা দেখেছি যে বাড়ি থেকে আবর্জনা নেওয়ার ক্ষেত্রে একটা বাণিজ্যিক ব্যবস্থাপনা তৈরি হয়েছে, যেটা বেশিরভাগ ক্ষেত্রেই পাড়ার ছেলেদের দিয়েই তৈরি, কিন্তু এটি এখন একটা বাণিজ্যিক অবস্থায় চলে এসেছে। তাদের সঙ্গে কি আপনাদের কোনো ধরনের বলা যায় যে সহযোগিতার সম্পর্ক তৈরি হচ্ছে, বা এরকম কোনো প্রতিষ্ঠান? সিটি কর্পোরেশন তো একদমই একটা বড় প্রতিষ্ঠান, আমি বলছি একদম এলাকায় স্থানীয়ভাবে যারা আবর্জনা সংগ্রহের কাজে আছেন তাদের সঙ্গে? না, কারণ এখানে আমাদের কাজের যেই ক্ষেত্রটা সেটাকে একটু বুঝাই বলতে হবে আমাকে। আমরা আসলে নাগরিক উন্মুক্ত স্থানগুলিতে যে পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব, সেই চাহিদাটাকে আমরা আসলে অ্যাড্রেস করার চেষ্টা করছি। আপনি যাদের কথা বললেন, যেমন উত্তরা কল্যাণ সমিতি বা ধানমন্ডি কল্যাণ সমিতি, যারা বাড়ি বাড়ি যে ময়লাগুলো কালেক্ট করে, তারা আসলে এক একটা আবাসিক এলাকায় কাজ করে, যেটা খুবই ভালো একটা জিনিস। কিন্তু আমরা যেহেতু একেবারে যেই জায়গাগুলার সোজা কথায় কোনো অভিভাবক নাই, সেই জায়গাগুলিতে কাজ করি, আমাদেরকে আসলে ওই সিটি কর্পোরেশন বা পৌরসভাগুলির সাথেই কাজ করতে হয়। এই প্রসঙ্গে বলতে পারি যে আমাদের ঢাকা সাউথ এবং নর্থ দুই সিটি কর্পোরেশনের সাথেই কথাবার্তা যে শুধু হয় তা না, সাউথ সিটি কর্পোরেশনের সাথে আমাদের আসলে একটা বোঝাপড়াও আছে যে আমরা তাদের যে এরিয়া অফ জুরিসডিকশন, সেখানে যদি এই ডাস্টবিনগুলি বসাই,
তাহলে পরে তাদের যে পরিচ্ছন্নতা কর্মী তারাই পরিষ্কার করেন এগুলা। ফিদা হক, আপনার কাছে ফিরে আসবো, একটু ফেরদৌসের কাছে যেতে চাই। ফেরদৌস, রানা প্লাজার ধসের পরে আমরা আপনাকে অনেক বেশি নিয়মিত পেয়েছি। এই সময়ের মধ্যে অর্থাৎ আপনি তো আর বসে নেই, কি কি কাজ করছেন, নিজেকে কোন দিকে নিয়োজিত করেছেন? আম, আমি রানা প্লাজা ভবন ধসের পরে আমি বেশ কিছুদিন অসুস্থ ছিলাম মেন্টালি। বেশ কিছুদিন অসুস্থ থাকার পরে মানে আমি এখানে যখন এসেছিলাম কথা বলতে, ওই দিনও আমি কথা বলছিলাম, ডক্টর মোহিত স্যার ছিল তখন আমার সাথে একই সাথে কথা বলছিল। তো আমি তার কাছ থেকে পরামর্শ নিলাম, স্যার আমি তো মোটামুটি নিজে অসুস্থতা ফিল করতেছি, আমার এরপরে কি করণীয়। তো স্যার বললো এক সময় আসো। এরপরে মানে তার সাথে আর দেখা হয়নি। তো আমি অন্য আরেকজন সাইকোলজিস্ট ডক্টর মনির স্যার, তার মাধ্যমে চিকিৎসা নিয়ে মোটামুটি 1-1.5 মাস চিকিৎসা নেওয়ার পরে আমি মোটামুটি স্বাভাবিক অবস্থায় ফিরে আসছি, মানে স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে আসছি। এরপরে আমি মানে ইচ্ছে ছিল যে যারা ভিকটিম তাদের সাথে কমিউনিকেট করে তাদের সাস্টেনেবল কোনো হেল্প করার জন্য তাদেরকে হেল্প করা। তো সেই ক্ষেত্রে আমি বিভিন্ন ধরনের কমিউনিটি এঙ্গেজমেন্ট, বিভিন্ন ধরনের মানুষদের সাথে আমি যারা ভিকটিম ছিল তাদের সাথে যোগাযোগ করে এবং যারা হেল্প করে তাদের মাধ্যমে আমি কিছু হেল্প করেছি। ইভেন আমি একটা অর্গানাইজেশনের সাথে কাজ করি যেটা ইউএস এম্বাসির, মানে ইউএসএ গিয়ে যারা পড়াশোনা করে আসে, মানে ইউএস এম্বাসির কিছু এক্সচেঞ্জ প্রোগ্রাম আছে, তো ওখান থেকে যারা পড়াশোনা করে আসে বাংলাদেশে তাদেরকে এক্সচেঞ্জ অ্যালামনাই বলা হয়। তো আমি ওই একটা এক্সচেঞ্জ অ্যালামনাই অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হিসাবে কাজ করতেছি। তো আমি কিছু মানুষের থেকে কিছু সহযোগিতা নিয়ে, কিছু ফাইন্যান্সিয়ালি কিছু হেল্প নিয়ে আমি পরিচিত যারা ভিকটিম ছিল, যাদেরকে আমি চিনি জানি, তাদেরকে ওইটা আমি ডাইরেক্টলি হেল্প করেছি। এরপরে আমি আমার পড়াশোনায় ফিরে আসছি। এর সাথে সাথে প্রতি বছর আমরা ওই ক্লাবের আন্ডারে, ওই অর্গানাইজেশনের আন্ডারে বিভিন্ন ডিস্ট্রিক্টে, বিভিন্ন ডিভিশনে, যেমন কুড়িগ্রাম, যেই জায়গাগুলোতে আপনার সরকারি সহায়তা বলেন বা এ ধরনের সহায়তাগুলো পৌঁছতে একটু সময় লাগে, তো আমাদের কিছু ভলান্টিয়ার আছে যারা ওই এলাকাতে থাকে, যারা ওইখান থেকে এসে ঢাকায় পড়াশোনা করতেছে, তাদের সাথে কমিউনিকেট করে ওই জায়গাগুলোতে আমরা শীতের কাপড়, তারপরে হচ্ছে কিছু ফেরদৌস, এই জিনিসটা বের করার ক্ষেত্রে যে কোন জায়গায় আসলে মানুষের চাহিদা আছে কিন্তু সেই চাহিদা পূরণের জন্য সরকারি প্রতিষ্ঠান বা অন্য বড় কোনো প্রতিষ্ঠান যায়নি, সেটার জন্য কি আপনাদের কোনো ধরনের ধরেন গবেষণা অথবা? হ্যাঁ, আমি এটা বলতে পারি, গবেষণা বলতে যারা ওই স্থান থেকে এসে পড়াশোনা করতেছে ঢাকায়, তো আমাদের ফ্রেন্ড সার্কেলের মাধ্যমেই আমরা ওই জিনিসটা খুঁজে নেই যে আসলে কার এলাকাটায় বেশি প্রয়োজনটা। যেমন আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে ঝালকাঠি, তো আমি ঢাকা থেকে কিছু কাপড় নিয়ে বা কিছু সহায়তা নিয়ে আমি যদি ঝালকাঠিতে যেতে যাই, আমার যে ট্রাভেল যে এক্সপেন্সটা হচ্ছে সেটা অনেক বেশি চলে আসে। এবং আমি যদি এটাকে কুড়িগ্রামে, আমরা প্রায় কুড়িগ্রামে এই কাজটা করতাম, কারণ হচ্ছে কুড়িগ্রামে ওখানে যাওয়া আসাটাও একটা আমাদের যাদেরকে ডিস্ট্রিবিউটটা করব ওদের একটা ভালো একটা টিম তৈরি ছিল ওখানে। মানে আমরা যাওয়ার আগে নিজেদের থেকে আমাদের ভলান্টিয়ার যারা অ্যালামনাই ওখানে থাকে কাজ করে, তারা নিজেদের থেকে তারা আগে কার্ড টোকেন দিত, তারপরে আমরা তাদেরকে বস্ত্রগুলো দিতাম বা তাদেরকে যে ধরনেরই হেল্প করে এটা কন্টিনিউ করতাম। তো এগুলো করার পরে আমি 2013-এ সাবার ট্র্যাজেডির ওইটা এরপরে আমাকে ইউএস এম্বাসি থেকে, ইউএস স্টেট ডিপার্টমেন্ট থেকে একটা অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল। বাংলাদেশে আরও 6 জন অ্যাওয়ার্ডটা পেয়েছিল, মানে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটির কারণে, যারা ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ অ্যালামনাইয়ের সাথে জড়িত, স্টেট ডিপার্টমেন্টের সাথে। এটাকে বলা হয়েছিল ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ অ্যালামনাই এক্সিলেন্সি অ্যাওয়ার্ড। তো 6 জন তখন পেয়েছিলাম। এরপরে আমি আরও এ ধরনের এঙ্গেজমেন্ট যখন আরও বেশি ইনভলভ হই, 2014-এ আমাকে একটা প্রোগ্রামের জন্য সিলেক্ট করা হলো ডিজাস্টার ম্যানেজমেন্টের উপরে ইউএসএ। তো আমি এরপরে 1 বছর আমেরিকায় পড়াশোনা করলাম ডিজাস্টার ম্যানেজমেন্টের উপরে। তো আমার ইনস্টিটিউশন ছিল বাংকার হিল কমিউনিটি কলেজ। তারপরে আমি হার্ভার্ড ইউনিভার্সিটিতে কিছু কোর্স নিয়েছিলাম, আর কাজ করেছিলাম হচ্ছে আমেরিকান রেড ক্রসের ডিজাস্টার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে, আর বস্টন ইলডারলি কমিশন। তো এগুলোর সাথে সম্পৃক্ততা ছিল আমার। তো ওখানেও আমি আসলে বসেছিলাম না, মানে ওখানে যে পার্টিসিপেশন, আমি যে আসলে ভলান্টিয়ারি পছন্দ করি বা আমি মানে নিজের থেকে ভালোবাসি, তার একটা প্রমাণ ছিল আমার যে ফেলো যারা অন্যান্য দেশ থেকে চান্স পেয়েছে, যেমন ব্রাজিল, আপনার সাউথ আফ্রিকা, তারপরে পাকিস্তান, অন্যান্য দেশ থেকে, ওরা আমাকে ডাকতো মেশিং ম্যান, রোবট, ভলান্টিয়ার ম্যান, ভলান্টিয়ার অফ দ্য ইয়ার। তো এ ধরনের আমাকে বিভিন্ন নামে কমেন্ট ওখানেও করছে। এর কারণটা ছিল মানে এই প্রোগ্রামটার রিকোয়ারমেন্ট হচ্ছে 30% এডুকেশন, 30% ইন্টার্নশিপ, 40% ভলান্টিয়ারিং।
তো ভলান্টিয়ারি রিকোয়ারমেন্ট হচ্ছে 1 বছর 1 এডুকেশন ইয়ারে 100 আওয়ার ভলান্টিয়ারি করতে হবে। তো আমি সেখানে ভলান্টিয়ারি করেছিলাম হচ্ছে 573 ঘন্টা, মানে 100 ঘন্টা ছিল হচ্ছে গিয়ে আমার রিকোয়ারমেন্ট, কিন্তু আমি সেখানে করেছিলাম হচ্ছে 573 ঘন্টা, যেটা আমি মানে নিজেকে আর বসে থাকতে দিইনি ওখানেও। আচ্ছা। তো সেই ক্ষেত্রে ওখানে বিভিন্ন ধরনের যেমন ইয়ার জন্য ফান্ড কালেক্ট করেছি, আপনার প্যালেস্টাইনের জন্য ফান্ড কালেক্ট করেছি। হেল্পিং হ্যান্ড একটা অর্গানাইজেশন, ওদের সাথে থেকে বিভিন্ন অর্গানাইজেশন সাথে থেকে ওখানে অনেক ভালো ভালো ফান্ড কালেক্ট করে ওই ফান্ড মানে ওই টাকাগুলো প্যালেস্টাইনদের জন্য হেল্পের জন্য, এরপরে হচ্ছে যখন এই লাস্ট যেটা ফান্ড কালেক্ট করলাম হার্ভার্ডের মাধ্যমে, সেটা ছিল হচ্ছে নেপালের জন্য। তো এই ধরনের এঙ্গেজমেন্ট ওখানে যাদেরকে আমি পরিচিত ছিল তাদের কাছ থেকে আমি বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি, বিভিন্ন ধরনের মানে আমার পার্টিসিপেশন এবং তাদেরকে বুঝিয়ে তাদের কাছ থেকে ফান্ড কালেক্ট করে তারপর ওই জায়গাগুলোতে পাঠানো তাদের অর্গানাইজেশনের মাধ্যমে। জাস্ট আমি ছিলাম হচ্ছে গিয়ে মানে জিনিসটাকে উদ্বুদ্ধ করার জন্য হেল্পফুল। এই ধরনের কাজ নিশ্চয়ই এখন আরো বড় আকারে প্রাতিষ্ঠানিকভাবে আপনি করবেন, সেগুলির কি পরিকল্পনা আছে আমরা জানতে চাইবো একটু পরে। তো তার আগে একটু চলে যাব তুষারের কাছে। তুষার, হিমু পরিবহন আসলে কি কাজ করে? আমরা বিভিন্ন সময়ে দেখি আপনাদের, কিন্তু আপনি একটু আমাদেরকে খুব সংক্ষেপে বলবেন যে আপনাদের প্রতিষ্ঠানটার মূল কাজগুলি কি? আচ্ছা, এ সম্পর্কে একটু ক্লিয়ার করা দরকার। হিমু পরিবহনটা সবাই একটু কনফিউশনে পড়ে। হিমু পরিবহনটা মূলত হচ্ছে হুমায়ুন আহমেদ স্যারের একটি ভক্তের একটা কমিউনিটি সারা বাংলাদেশে। আমরা 2013 সালে 19 জুলাই এটা যাত্রা শুরু হয়েছিল। আমরা মূলত যে কাজগুলো করি, হুমায়ুন আহমেদের যেদিন মারা গেল তার 19 জুলাই 2013 সালে, 13 সালে আমরা একটা টিম গেলাম হচ্ছে, আমরা 3-4 জন, আমি, সৈয়দ মনির, হুরে জান্নাত, তারপরে কয়েকজন মিলে আমরা বললাম যে আমরা যাব হচ্ছে মহেশপল্লিতে। 3-4 জন বললাম যে আমি যাবো। তখন আমরা ফেসবুকে একটা ইভেন্ট খুললাম, স্ট্যাটাস দিলাম যে যেতে চাই। তখন হুমায়ুন আহমেদ স্যারের ভক্তের পরিমাণ এত পরিমাণ যে আমাদের সাথে প্রায় 80 জনের মতো যাইতে ছিল যে মহেশপল্লিতে আমার সাথে যাবে। তখন সেখানে আমরা গেলাম। তারপর আমরা ওখান থেকে সিদ্ধান্ত নিলাম যে এই হুমায়ুন আহমেদ স্যারের মৃত্যুদিন, জন্মদিন আমরা পালন করব। তারপর থেকেই মূল হলো যে আমরা তখন থেকে মূলত হিমু পরিবহন নামটা হয়ে গেল। এবং এটা দেখলাম যে সারা বাংলাদেশে অনেক হুমায়ুন আহমেদ স্যারের ভক্ত। তখন হুমায়ুন আহমেদ স্যার একটা স্বপ্ন দেখেছিলেন, আপনারা সবাই জানেন, যে বাংলাদেশে একটি বিশ্বমানের ক্যান্সার হাসপাতাল হবে। সেই ক্যান্সার হাসপাতাল করার জন্য এখন মূলত আমরা কাজ করছি সারা বাংলাদেশে। আমার বাংলাদেশে 64 জেলায় আমাদের হিমু পরিবহনের একটা বিশাল। কি ধরনের কাজ করছেন? আমরা ক্যান্সার সচেতনতামূলক কাজ করছি, মানুষকে বই পড়ানোর জন্য উদ্বুদ্ধ করছি। আমরা 64 জেলায় সামনে 19 জুলাই একটা লাইব্রেরি করতে যাচ্ছি 64 জেলাতেই। আমরা প্রায় এখন পর্যন্ত প্রায় 15 জায়গায় পাঠাগার শুরু হয়ে গেছে। কিশোরগঞ্জ, কুমিল্লাতে, তারপর নাটোরে, চট্টগ্রামে, জামালপুরে, এমন প্রায় 15টা জেলায় আমাদের মানে পাঠাগার শুরু হয়ে গেছে। সেই পাঠাগারে কি শুধু হুমায়ুন আহমেদ স্যারের বই থাকে নাকি সব ধরনের বই? না, শুধু হুমায়ুন আহমেদ স্যারের বই না, সব রকম বই থাকে এখানে, সব রকমের বই। প্রায় 1000 বই আমাদের অলরেডি কালেকশন এখন করে ফেলছি। আমাদের 19 জুলাইয়ের মধ্যে আমরা 64 জেলায় ছোট করে হলে লাইব্রেরি করব। আপনি জানেন যে বাংলাদেশে যে পরিমাণ মানে খাবারের দোকান বা অন্যান্য জিনিস বাড়ছে, শপিং মল বাড়ছে, সেই পরিমাণ কিন্তু বইয়ের দোকান বা বইয়ের লাইব্রেরি, পাঠাগার কিন্তু বাড়ছে না। আর যেই লাইব্রেরিগুলো বা পাঠাগারগুলো সরকারিভাবে আছে, সেগুলো ওইভাবে তালাবদ্ধভাবেই থাকে। আমরা মানুষের কাছে, আমরা কিন্তু লাইব্রেরি করেই রেস্ট নিব না, আমরা মানুষের কাছে বই নিয়ে যাব, যে বইটা পড়ে আবার সে ফেরত দেবে। আমরা মানুষের দ্বারে দ্বারে, মানুষের বাড়ি বাড়িতে যে বই। আপনাদের এই কাজটা, সংগঠনটা কিভাবে চলে? কেন্দ্রীয় না, আমাদের ওইভাবে কেন্দ্রীয়ভাবে কিছু নাই। আমরা হুমায়ুন আহমেদের ভক্ত অনেক বেশি বাংলাদেশে। এখন এইগুলো আমরা ফেসবুকের মাধ্যমে এখন চালাচ্ছি, এবং ফেসবুক, অনলাইনে, অফলাইনে সবভাবেই আমরা বসি। প্রতি শুক্রবারে আমরা কার্জন হলে মিটিং করি, এবং বাংলাদেশে প্রায় 30টা জায়গায় প্রতি শুক্রবারে বিকেল 4টার সময় মিটিং হয়, এবং কার্জন হলেও একটা মিটিং হয় শুক্রবারে 4টা থেকে সন্ধ্যা পর্যন্ত। এবং চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে, কুমিল্লার টাউন হলে, তারপর তার মানে এটার একটা সাংগঠনিক কাঠামো আছে, এবং সেই সাংগঠনিক কাঠামোর মধ্যেই হয়তো এগুলি প্রত্যেকটা মানে সংগঠনই আলাদা আলাদাভাবে নিজেদের মতো সিদ্ধান্ত নিয়েই কাজগুলি করছে, কিন্তু তারপরেও একটা কেন্দ্রীয় কি বলা যায় যে সেন্ট্রাল সেল, যেটা সেই সেলটা কিভাবে কাজ করছে সেটাই আমরা একটু জানি। সেই সেলটা ছিল প্রথম দিকে আমরা যেগুলো শুরু করছিলাম, আর স্যারের ভক্তরা সব একত্রিত হয়ে যারা প্রথম থেকে কাজ করছে তারাই মূলত আমরা সারা দেশে এগুলো মানে লিড দেওয়ার মতো দিচ্ছি আর কি। আমরা যেটা বলতে হয় সবাইকে কিভাবে কাজ করতে হবে, কি করতে হবে। সেক্ষেত্রে কি আপনারা কোনো কিছু নির্ধারণ করেছেন যে আমরা এখন এই কয়েকটা জিনিসই কাজ করব? যেমন বলছিলেন যে আপনি ক্যান্সার সচেতনতা, পাঠাগার তৈরি, এরকম
কতগুলি কাজ আপনারা করবেন আমাদের বলে ঠিক আলটিমেট করেছেন গোলটা প্রথম হচ্ছে দিকে? আমাদের হুমায়ুন আহমেদ স্যার যে ক্যান্সার হাসপাতাল তৈরি করতে চেয়েছিলেন, সেই ক্যান্সার হাসপাতালটা বাংলাদেশে প্রতিষ্ঠার জন্য যে ট্রাস্টি বোর্ডটা গঠন হবে, সেই ট্রাস্টি বোর্ডকে আমরা হেল্প করব। এখন আমরা মূলত কাজ করছি ক্যান্সার নিয়ে আর পাঠাগার তৈরি করে, এই দুটো মূলতই আমাদের মূল কাজ হচ্ছে। আর আমাদের আলটিমেট গোলটা হচ্ছে স্যার যে ক্যান্সার হাসপাতাল তৈরি করতে চেয়েছিলেন, সেই ক্যান্সার হাসপাতালটা প্রতিষ্ঠায়, সেই জন্য মূলত আমরা সবাই একত্রিত হচ্ছি সারা বাংলাদেশে। এবং আর মানুষকে- পাশাপাশি যেই কাজগুলা ধরেন চলে আসে, যেগুলো নেপালের জন্য সাহায্য করা, তারপর বন্যার্থদের সাহায্য করা, শীতবস্ত্রের সময় শীতবস্ত্র সাহায্য করা, যে কোনো কাজে আমরা হেল্প করি। আমরা পরিবর্তন প্রোগ্রামে আমরা হেল্প করি, মাসতুলের প্রোগ্রামে হেল্প করি, রানা প্লাজার সময় আমরা, ওই সময় হিমু পরিবহন হয়নি, কিন্তু আমরা ব্যক্তিগতভাবে আমরা অনেক কাজ করেছি। আচ্ছা, মানে আসলে সবাই যে যেখান থেকেই কাজ করি না কেন লক্ষ্যটা একই, হয়তো সবাই সবার সাথে পথটা সবাই সবার ভিন্ন, এই সাথে। জন্য এবং দেশের সবাই যে কোনো একসঙ্গে দুর্যোগ মুহূর্তে আছেন। আমরা- কাজী রিয়াজ রহমান আসিফ, আপনার কাছ থেকে জানতে চাইবো মাসতুল কিভাবে কাজ করছে এবং কোন সেক্টরে কাজ করছে এবং আপনাদের প্রায়োরিটি এরিয়াগুলি কি, একটা বিরতির পর আপনার কাছ থেকে একটু জানতে চাই। আজকের বাংলাদেশে যাচ্ছে একটি বিরতি। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। আসিফ, জানতে চাইবো যে মাসতুলের কাজ কি, কিভাবে কাজ করছে এবং প্রায়োরিটি এরিয়া কোথায়? জি, শুরুতে বলে থাকি যে মাস্তুল মাস্তুল জিনিসটা কি। নৌকার পালটা যেটার সাথে বাঁধা থাকে সেটা হচ্ছে মাস্তুল। নৌকা যদি ঝড়ের কবলে যদি নদীর মাঝখানে পড়ে, তো এই মাস্তুলই পারে নৌকাকে তীরে ভেড়াতে। তো আমার সেই স্লোগানকে আমরা সাথে রেখে আমাদের অর্গানাইজেশন নাম দিয়েছে যে মাস্তুল। আর মূলত মাস্তুল হচ্ছে একটা স্বেচ্ছাসেবী সংগঠন। সাপোজ যে ধরনের কাজ আমরা একজন দুইজন করতে পারি, সাপোজ আমি শীতবস্ত্র বিতরণ করব, আমার টাকা আছে, আমি অনেক মানুষকে দেবো, আমি এটা নিজের স্যাটিসফ্যাকশন। কিন্তু আমরা এই কাজগুলো ছোট ছোট কাজ যেগুলো একজন দুজন পারি, সেগুলো আমরা অনেকজন ভলেন্টিয়ার মিলে করি। এতে সকল ভলেন্টিয়াররা একসাথে পার্টিসিপেট করলো এবং সবাই নিজে রিয়েলাইজ করলো যে আসলে সমাজের আমার কিছু করার আছে। তো মাসতুলের যে শিক্ষাক্ষেত্রে কার্যক্রমগুলি আছে সেইগুলি কি এবং সেক্ষেত্রে কাজটা কিভাবে করেন আপনারা? ভলান্টিয়ার কিভাবে সংগ্রহ করেন? জি, আমরা মূলত আমাদের একটি ধামুলিয়াকে একটা স্কুল আছে পথ শিশুদের জন্য। আমরা স্কুলটি করার আগে আমরা সার্ভে করি। সার্ভেতে আমরা ধামুলিয়াকে প্রায় 100 মতো পথ শিশু পাই। তো এদেরকে নিয়ে মোটামুটি আমরা 1 বছর যাবত আমরা স্কুল পরিচালনা করছি। আমরা এদেরকে আমরা টার্গেট করেছি যে বেসিক জিনিসটা আমরা ওদেরকে শেখাবো। বেসিক জিনিসটা ওর জীবনে চলতে কাজে লাগবে। সাপোজ গণিত, বাংলা, সাধারণ জ্ঞান, দেশে ইতিহাস। আর আমরা একটা জিনিস আমরা দেখলাম, সবাই আমাদের বলছে যে তোমরা কেন শুধু বেসিক জিনিস পড়াচ্ছ, তোমরা কেন এদেরকে স্কুলে ভর্তি করে দিচ্ছ না। আমরা কিন্তু চেষ্টা করেছি এদেরকে বিভিন্ন স্কুলে ভর্তি করে দিতে বা কোথাও কাজের সুযোগ করে দিতে, কিন্তু তারা, আমরা যদি বলি পথ শিশু, তারা পথে চলে আসে। মানে তারা এখানে থাকতে এত অভ্যস্ত হয়ে যায় যে ওরা মানে 4 দেয়ালের মাঝখানে গেল, ওরা সেই ফের পথে চলে আসে আর কি। তো আমরা চিন্তা করেছি হচ্ছে এদেরকে আমরা তো পুরোপুরি পড়ালেখা শিখিয়ে বা ওদেরকে আমরা চাকরি দিতে পারবো না, বা অথবা ক্লাস 10 অথবা ইন্টার পরীক্ষা পরে তাকে ভার্সিটি ভর্তি করে দিতে পারবো না। তাকে আমরা সাধারণ একটা শিক্ষা দিয়ে দেবো, যে শিক্ষার মাধ্যমে সে তার বাকি জীবন সে লিড করতে পারে। সাপোজ এরা কিন্তু এক সময় আমাদের একটা সহযোগিতা করবে। মানে অর্থাৎ তারা যেই কাজে থাকবে সেই কাজেই যেন সহযোগিতা হয়, সেরকম একটা শিক্ষা। কারণ বাস্তবতা আপনারা দেখছেন যে ভিন্ন। হয়তো অনেকেই মনে করবে যে তাদেরকে মূলধারার শিক্ষাক্ষেত্রে নিয়ে আসা, কিন্তু যেহেতু আপনারা কাজ করছেন, আপনারা জানেন যে এই জিনিসটা আসলে হয়তো সবার ক্ষেত্রে সম্ভব হবে না। চেষ্টা থাকলে নিশ্চয়ই কেউ কেউ চলে আসবে, কিন্তু এটা হয়তো এটা ঠিক যে ওরা যেভাবে বেড়ে উঠেছে, আমরাও দেখি পথ শিশুদের বেড়ে ওঠাটাও কিন্তু অনেক ভিন্ন। আমাদের মানসিকতার সঙ্গে হয়তো খুব পুরোপুরি মিলবে না, বলে তাদের চিন্তাটা একটু অন্যরকম, তারা পথকেই বেশি প্রিয় মনে করে। ফিদা হক, আপনার কাছে আবার ফিরে আসবো। এই যে ধরেন আপনারা 4টা অর্গানাইজেশন, এরকম অনেক অর্গানাইজেশনই বাংলাদেশে কাজ করছে এবং আপনারা কাছে থেকে দেখছেন। আমরা জানতে চাই যে এখনকার প্রজন্ম এই ধরনের কাজে সম্পৃক্ত হওয়ার ক্ষেত্রে তাদের আগ্রহটা কেমন? এটা কি খুব চ্যালেঞ্জিং মনে হয় আপনাদের কাছে, নাকি আসলে তারা প্রস্তুত, বরং তারা প্ল্যাটফর্ম পাচ্ছে না? কোন বিষয়টা ঠিক? খুব ভালো একটা প্রশ্ন, এবং আপনি শুনে খুব খুশি হবেন যে বর্তমান প্রজন্ম এই ধরনের জনহিতকর স্বেচ্ছাসেবামূলক কাজগুলো করার জন্য আসলে মুখায় আছে। একেবারেই তারা আসলে পুরাপুরি প্রস্তুত এবং সদা প্রস্তুত, এবং আমার মনে হয় এখানে সবাই একইভাবে ভাববে। কারণ আমরা যখন যে কোনো জায়গায় একটা, আমি আমাদের নিজেদের অভিজ্ঞতা থেকে বলতে পারি যে দেশটাকে পরিষ্কার করে অভিযানের আয়োজন করি
একটা তো আমরা করি দেশটাকে পরিষ্কার করি দিবস বছরের শেষে, বাট এর আগে আমরা বিভাগীয় শহরগুলিতে এগুলা করি। যেমন গত বছর খুলনা, রংপুর, বরিশাল, তারপরে টঙ্গী, যদিও বিভাগীয় শহর না কিন্তু ঢাকার কাছে এবং গুরুত্বপূর্ণ একটা এলাকা, সেখানে আমরা করেছিলাম। এবং প্রত্যেকটাতে আপনি বিশ্বাস করবেন না, আমরা যেই পরিমাণ সাড়া পাই, আমরা আসলে শেষের দিকে অ্যাকোমোডেট করতে পারছিলাম না। কারণ এই পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালাতে গেলে কিছু পরিষ্কার পরিচ্ছন্নতা ম্যাটেরিয়ালের দরকার হয়, আপনার কি বলে ঝাড়ু থেকে শুরু করে গ্লাভস বা মাস্ক পর্যন্ত। তো শেষের দিকে যে দেখা যেত যে আমাদের যেই পরিমাণ স্বেচ্ছাসেবক, এবং এরা কিন্তু সবাই তরুণ একেবারেই, মানে আমার মনে হয় এদের এইজ গ্রুপ হবে 18 থেকে বড় জোর 30 পর্যন্ত। ওরা খুবই ইচ্ছুক দেশে একটা গুণগত পরিবর্তন আসুক, পরিবেশে একটা গুণগত পরিবর্তন আসুক, এবং তারা সেটাতে অংশগ্রহণ করুক। এইরকম সুযোগগুলির জন্য তারা আসলে অধীর হয়ে থাকে। তো সেই দিক থেকে আমি বলতে পারি যে এটা পরিবর্তন চাই হোক বা অন্য সংগঠনগুলি হোক, আমরা যে এই কাজগুলি করি, করে একটা বিশাল আকারে মানসিক শান্তি এবং সন্তুষ্টি লাভ করি। নতুন প্রজন্ম বা তরুণদের সঙ্গে আপনারা যোগাযোগটা করেন কিভাবে? মাধ্যমটা কি? সরাসরি যোগাযোগ নাকি ফেসবুক বা অনলাইনে যোগাযোগ? কোন মাধ্যমটা তারা আমাদের বেশি তো comfortable? এখন হাজার হাজার তরুণদের সাথে যোগাযোগ করতে হয়, কারণ আমাদের ওই দেশটাকে পরিষ্কার করে দিবসে 20,000 তরুণ তরুণী রাস্তায় নেমেছিল গত বছরের 31শে ডিসেম্বর, যেটা আসলে 3রা জানুয়ারিতে আমরা করেছিলাম, কারণ 31শে ডিসেম্বর কোথায় জামাতের ডাকা একটা হরতাল ছিল। তো এত বিশাল একটা তরুণ জনগোষ্ঠীর সাথে আসলে 1-to-1 যোগাযোগ করা বা ফোনে যোগাযোগ করা প্রায় অসম্ভব, কারণ আমরা সবাই আসলে এখানে স্বেচ্ছাসেবী সংগঠন। আমাদের বাজেট শুস্ট্রিং বাজেট বলা হয় যেটাকে আর কি। তো এই দিক থেকে আমরা সোশ্যাল মিডিয়াটাকে খুব ব্যবহার করি, এবং আমরা দেখেছি যে এটা একটা খুব ইফেক্টিভ মিডিয়াম। আমি জানি না মার্ক জাকারবার্গের মনে কি ছিল, কিন্তু আমরা আসলে অনেক ক্ষেত্রে এই সোশ্যাল মিডিয়াগুলিকে একেবারে বলা যায় যে আমাদের এই সংগঠনগুলির অফিস হিসাবে ব্যবহার করি। এবং নোটিশ বোর্ড হিসেবে ব্যবহার। জি, ফেরদৌস, আপনার কাছে আবার ফিরে আসবো যে এই যে বিভিন্ন সময়ে দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো এবং সেই কাজটি করতে করতে সেটা এখন এরকম হয়ে গিয়েছে যে খুব ছোট আকার নাই। এই বিষয়ে 1 বছর আপনি পড়াশোনা করে এসেছেন, এখন এইটাকে একটা মানে বলা যায় যে একটা প্ল্যাটফর্ম তৈরি হয়ে গেছে। এটার ব্যক্তিগত উদ্যোগের মধ্যে সীমাবদ্ধ রাখলে আপনার যে সম্ভাবনা সেটা হয়তো পুরোপুরি ব্যবহার করা সম্ভব হবে না। ফলে এই প্ল্যাটফর্মটা আপনি কোন দিকে নিয়ে যাচ্ছেন এখন? আমি আরেকটু অ্যাড করতে চাই এখানে, আমি দুইটা জিনিস যেটা আমি গত বছরটা মানে আমার সাভার ট্র্যাজেডির পরে বা আগে থেকে ইনভলভমেন্ট ছিল, বাট সাভার ট্র্যাজেডির পরে মানে বেশিরভাগ সংশ্লিষ্টতা ছিল আমার পাসপোর্ট অফিসে। মানে এটা ডিজাস্টারের সাথে রিলেটেড না, বাট এটাও এক ধরনের ডিজাস্টার বলতে পারেন আপনি। গ্রামের মানুষরা আসে ঢাকায় পাসপোর্ট করতে বা হজে যাবে বা এমার্জেন্সি পাসপোর্ট লাগবে, পাসপোর্ট করতে আসে পাসপোর্ট অফিসে। তো ওখানে আসলে বিভিন্ন ধরনের হ্যারাসমেন্টের শিকার হতে হয়। তো আমি নিজেই প্রবলেমটা ফেস করেছিলাম। আমার ভাইয়া যখন বাইরে যাবে তখন এই প্রবলেমটা আমি ফেস করেছিলাম। তো আমি এটার সলিউশনটা বের করেছিলাম। মানুষ প্রবলেমে পড়লে প্রবলেমের সলিউশন বের করে। সাভারের ট্র্যাজেডি হয়েছে, এখন এটার জন্য অনেক ধরনের ব্যবস্থা আসতেছে এবং ফেরদৌস, আপনি ঢাকায় থাকেন তো না? আমি এখন ঢাকায় থাকি এবং আচ্ছা, এটা খুবই রিস্কি। আমি রাস্তায় কোনো প্রবলেমে পড়েন? এটা আমি মানে আমার এই ডিজাস্টারে এতদিন ইউএসএ না মানে 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 আমি বলতে চাচ্ছি সুনির্দিষ্টভাবে জেমে পড়েন কিনা, কারণ হয়তো একটা কিছু চলে আসবে আর কি, ওটা আমাদের অনেক বড় সমস্যা। হ্যাঁ, ওটা অনেক বড় সমস্যা। তো আমি যখন পাসপোর্ট অফিসে কাজ করি, তো আমার কিছু ভলান্টিয়ার নিয়ে যারা ঢাকা ইউনিভার্সিটি সহ বিভিন্ন ইউনিভার্সিটি স্টুডেন্টরা, এরা আমরা হেল্পটা করতাম যাদের এমার্জেন্সি পাসপোর্ট দরকার। তো তাদের ফর্মটা ফিল আপ করা, ওটা ইংলিশে ফিল আপ করে জমা দিতে হয়। তো ওখানটা ইংলিশে ফিল আপ করতে গ্রামের মানুষদের একটু কষ্ট হয় বা তারা বিভিন্ন মানুষের কাছে তাদের ধর্ণা দিতে হয়। তো আমি ওখানে যে তখন পিডি ছিল ব্রিগেডিয়ার জেনারেল রেফাতুল্লাহ স্যার, তো আমি তার সাথে কথা বলি, স্যার আমি এটা হেল্প করতে চাই। তো সে আমাকে ওখানে কাজ করার জন্য লিগালি পারমিশন দিল, মানে একটা লেটারের মাধ্যমে সে ওখানে পারমিশন দিল। তো আমরা ওখানে কিছু ভলান্টিয়াররা মিলে, কিছু ইউনিভার্সিটি স্টুডেন্টরা মিলে যারা ওইভাবে মানুষ খুব বেশি সমস্যা পড়ে তাদেরকে আমরা পাসপোর্টের ফর্মগুলো ফিল আপ করে দিতাম এবং তাকে মানে একটার পর একটা কিসের পর কি করতে হবে এগুলো বলে দিতাম। এটা ভলান্টিয়ারি বেস করতাম। তো এমনও হয়েছে কোনো এক সময় যে আমি সকালে গিয়েছি, ক্লাস শেষ করে গিয়েছি, মানে ফিল আপ করতে করতে বা ইনফরমেশন ওখানে থাকতে থাকতে দুপুর হয়ে গেছে, কোনো মুরব্বী এসে মানে আমার খুব ক্ষুধা পেটে, মানে আমি খুব ক্ষুধার্ত বলা যায়।
তো এমন এক মুরব্বী এসে মানে সে সরাসরি পায়ে হাত দিয়ে বলছে যে আমারটা একটু ফিল আপ করে দাও বাবা, মানে তা নইলে আবার আরেক জায়গায় গেলে আমার টাকা লাগবে। তো আমি মানে এই জিনিসগুলো আমাকে খুব বেশি আরো অনুপ্রাণিত করছে কাজ করার জন্য। তো এটাও বেশ কিছুদিন এই কাজটা করেছি। এরপরে আরো একটা ইনভলভমেন্ট ছিল, সেটা হচ্ছে গিয়ে আমি যেহেতু মাদ্রাসা পড়াশোনা করেছি, তো আমি দেখেছি নিজের অভিজ্ঞতা থেকে মাদ্রাসা স্টুডেন্টরা ইংলিশে কিছুটা দুর্বল থাকে, বা মানে ওই দিকটা বেশি চর্চা করা হয় না অ্যারাবিকের উপর বেশি চাপ থাকার কারণে। তো এখন একটা প্ল্যান নিয়েছি, মানে আরো একটা আপু আছে, উনি ব্রাকে কাজ করতো, উনি বেসিক্যালি কানাডায় পড়াশোনা করছে, শেগুফতি। তো তার সাথে আমি একটা প্রোগ্রাম শুরু করেছি, সেটা হচ্ছে গিয়ে লিপিং বাউন্ডারি। নামটা হচ্ছে লিপিং বাউন্ডারি, যে 6 এবং 7 এর স্টুডেন্টরা, মাদ্রাসার 6 এবং 7 এর স্টুডেন্টরা যেই ক্লাসগুলোতে বোর্ড এক্সাম নেই, মানে ওদের ডিস্টার্ব না হয়, সেই ক্লাসের স্টুডেন্টদেরকে আমরা পড়াচ্ছি হচ্ছে ইংলিশটা 1 বছর। ওদের যেই বইটা আছে, যেই বইটা ওরা মানে ইয়া থেকে বোর্ড থেকে দিয়েছে, বুক যেটা, সেই টেক্সট বুকটাকে এমন ভাবে তৈরি করা হয়েছে যেন ওটা ল্যাঙ্গুয়েজ টাইপের, ওরা যেন ওটা দিয়ে কথা বলতে পারে এবং ওটা যেন আরো ওদেরকে ইংলিশটাকে আরো ভালোভাবে শেখায়। তো সেই ক্ষেত্রে আমরা আরো কিছু ভলান্টিয়ার নিয়োগ দিয়েছি, মানে অন ইয়ার বেসড ভলান্টিয়াররা ওই বইটা পড়াবে, মানে ওই যেই টাইমটায় ক্লাস টিচার ক্লাস নিচ্ছে ওদেরকে ভাগ করে দেওয়া হয়েছে, মানে ক্লাস টিচারও ক্লাস নেবে, তো সপ্তাহে 2 দিন বা 3 দিন আমার ভলান্টিয়াররা ক্লাস নেবে অন ইয়ার। তো এর সাথে সাথে ওদেরকে ট্রেন আপ করবে হচ্ছে লিডারশিপ ডেভেলপমেন্টে, মানে ইংলিশ ডিবেট কম্পিটিশনে এবং কমিউনিটি এঙ্গেজমেন্টে, যেন ওরা এটা মনে না করে যে আমি এই সেক্টরটায় পড়তেছি, পড়াশোনা করতেছি, তার মানে আমার ফিউচারটা কিছুই নেই। তো ওদের যখন আমরা সামনে নিয়ে আসতে পারবো, দেন হচ্ছে অন্য স্টুডেন্টরাও আশা করি সামনের দিকে যেতে পারবে। ফেরদৌস, আমরা একটা বিরতিতে যাব, বিরতির পর ফিরে এসে আপনাদের সঙ্গে আবার কিভাবে আপনারা কাজ করছেন সেগুলি নিয়ে আরেকটু বিস্তারিত জানবো একটা বিরতির পর। আজকের বাংলাদেশে যাচ্ছি। স্বাগত আরেকবার, দেখছেন আজকের বাংলাদেশ। তুষার, আমরা এই যে নেটওয়ার্কিং সারা দেশে, সেই নেটওয়ার্কিংটা কিভাবে আপনারা করেন এবং যোগাযোগের মাধ্যমগুলি কি? আপনারা কোনো সিদ্ধান্ত নিলে এটা কিভাবে জানান এবং সারা দেশে যারা ছড়িয়ে ছিটিয়ে আছে তাদের সিদ্ধান্তটা আপনাদের কাছে আসে কিভাবে? খুব দারুণ একটা প্রশ্ন। সেটা হচ্ছে নেটওয়ার্কিংটা মূলত সারা বাংলাদেশে আমাদের সবগুলো যারা বসে আছি আমরা সবাই কিন্তু ফেসবুকের অন্যতম একটা কারণ। কিন্তু ফেসবুক ছাড়াও আমরা যদি আজকে ফেসবুক হয়ে যায়, ধ্বংস হয়ে যায় বা নাই হয়ে যায়, সেক্ষেত্রে আমরা কী করবো? সেক্ষেত্রে আমরা সবার নাম্বার কিন্তু আমাদের কাছে থাকে, সবার সারা বাংলাদেশের 64 জেলার সব আমাদের সদস্যদের বলি আমরা, যাদের সবার নাম্বার আমাদের কাছে থাকে। এবং আমরা নির্দিষ্ট দিন, মানে প্রতি শুক্রবারে 4টার সময়, ধরেন কার্জন হলে প্রতি শুক্রবার, বৃষ্টি হলে, ঝড় হলে, ঈদের দিন, ঈদের পরের দিন হলেও মিটিং কিন্তু হয়, মানে কার্জন হলে আমরা ওখানে বসি, ওইখান থেকে তারপর ফোনে প্রত্যেকের কাছে মেসেজ যাই যে আজকে মিটিং আছে, এটা হবে। যেমন রংপুরের টাউন হলে আমরা প্রতি শুক্রবারে বসি, কুমিল্লাতে বসি, চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে বসি, জামালপুরে আশেক মাহমুদে বসি, তারপর সব এমন জায়গায় বসি। ফেসবুক ছাড়াও কিন্তু আমাদের অনেক ক্ষেত্রে আমরা করতে পারি, মানে আমাদের অন্যতম মাধ্যমটা কিন্তু ফেসবুক বলা যায়। কিন্তু ধরেন এইরকম কোন বিষয়টি নিয়ে কাজ করবেন সেইটি ঠিক করেন কিভাবে? আমাদের তো আলটিমেট গোলটা তো আমরা সবাই জানি যে আমরা ক্যান্সার হাসপাতাল করতে চাই। সেটা তো আলটিমেট গোল, কিন্তু এখন যেমন এই যে বন্যাতত্ত্বের পাশে দাঁড়াচ্ছেন কিংবা শীতার্তদের পাশে দাঁড়াচ্ছেন, সেই সিদ্ধান্তগুলি আপনারা সেই সিদ্ধান্তগুলো ধরুন, রাষ্ট্র তো সব ক্ষেত্রে সব কাজ করতে পারে না, সেক্ষেত্রে ভলেন্টিয়ার কিন্তু দরকার হয়, মানে স্বেচ্ছায় যারা কাজ করতে চায় সেই কাজগুলো কিন্তু আমরা করি। তারপরে ওই সময়ই আপনাদেরকে নির্ধারণ করে দেয় যে এখন আপনাদের সবাই কথা বলে আর কি করতে হবে। যেমন নেপালের জন্য কিন্তু আমাদের এক ট্রাক মাল আমরা গুছাই ফেলছি যে আমরা যাব, মানে যে কিভাবে যেতে পারি আমরা গুছাই ফেলছি এবং আমরা যেতেও চাই। কিন্তু আমরা নেপাল এম্বাসির সাথে যোগাযোগ করলাম, তারা বলছে যে এখন যাওয়া সম্ভব হবে না, আপনারা মালামালগুলো বা যে টাকাগুলো সংগ্রহ করছেন এম্বাসিদের মাধ্যমে দিয়ে যান। সেইভাবে আমরা দিয়ে দিছি, এভাবেই আমরা মূলত কাজ করছি। মানে সময় কথা বলে আর কি, যখন যে দেশের যে কোনো মানে ভলেন্টিয়াররা বা স্বেচ্ছাসেবকরা এভাবেই তৈরি হয়, দেশের যে কোনো দুর্যোগ মুহূর্তেই আমরা ঝাঁপিয়ে পড়ার জন্য প্রস্তুত থাকি। এবার আপনি একটা বিষয় জানবেন যে নেপালে কিন্তু ওই অর্থে ভলেন্টিয়ার কিন্তু খুব এবার কিন্তু সহযোগিতা করতে পারে, কেউ নাই, মানে মানুষজনই নাই। নেপালে 2 কোটির প্লাস মনে হয় জনসংখ্যা, 2 বা 1.5 কোটি বা 2,50,00,000। বাংলাদেশে রানা প্লাজা কত ভলেন্টিয়ার, কত মানুষ কাজ করার জন্য, এক রানা প্লাজার জন্য পুরো বাংলাদেশ কিন্তু আমরা ঝাঁপাই পড়ছি, আমাদের ভলেন্টিয়ার কিন্তু অনেক বেশি, কিন্তু নেপালে ওই অর্থে নাই কিন্তু। এবং এই ভলেন্টিয়ারগুলা বা এই এগুলা কিন্তু আমরা সঠিকভাবে কাজে লাগাতে পারি। বাংলাদেশ একসময়, আপনি অবশ্যই মানে এই তথ্যটা জানেন, বাংলাদেশে 4 কোটি মানে স্টুডেন্ট এখন স্কুল কলেজে যায়,
তারপরে এইগুলোকে যদি আমরা ভালো মতো ইউজ করতে পারি অনেক, এবং পৃথিবীর অন্যতম একটা সেরা এবং সুন্দর দেশ কিন্তু বাংলাদেশ হইতে খুব বেশি সময় লাগবে না। নিশ্চয়ই সবার একসঙ্গে কাজ করলে পরে অবশ্যই হওয়া যাবে। আসিফ, আপনারা আপনাদের যে কাজ পথ শিশুদের সঙ্গে কাজ করার ক্ষেত্রে আমরা দেখি যে সমাজে প্রতিষ্ঠিত যারা তাদেরকেও বিভিন্ন সময় আপনারা কানেক্ট করেন, এইটা কিভাবে করেন? আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আমরা আসলে ভাইয়া মূলত কাজগুলো আমরা তো বলেছি যে স্বেচ্ছাসেবামূলক কাজ। আমরা একটা প্রোগ্রাম করি 14 ফেব্রুয়ারি, আমরা জানি কি বিশ্ব ভালোবাসা দিবস। এই দিবসে কি হয়, প্রেমিক প্রেমিকা অথবা বাবা মা ফ্যামিলির মধ্যে বন্ধু বান্ধবের মধ্যে ভালোবাসা, কিন্তু আমরা রিজন বের করেছি যে যারা আমাদের সারা জীবন সারা বছর ধরে ভালোবাসে আসছে, পানওয়ালা, ফুচকাওয়ালা, বাদামওয়ালা, রিক্সা চালক, হকাররা, তাদের ভালোবাসা দিবে কে? তাদের জন্য ভালোবাসা দিবসটা কবে? এটা কি 14 ফেব্রুয়ারি পরে নাকি আগে? তো আমরা সেই প্ল্যান মাথায় রেখে আমরা 14 ফেব্রুয়ারি আমরা ডিসিশন নিয়েছি যে আমরা এই দিনটি এদের জন্য আমরা উৎসর্গ করব। তো এই দিন আমরা আমাদের ভলেন্টিয়াররা একসাথে হয়ে ফুল নিয়ে মাঠে পড়ি এবং মাঠে নেমে পড়ি এবং এদেরকে আমরা ফুল দিয়ে বলি যে ভালোবাসা আপনার জন্য, আপনার জন্য ভালোবাসার মানুষ আছে, সবসময় আছে। এবং এই কাজটি আমরা করেছি হচ্ছে সরকারি মেডিকেল কলেজ হাসপাতালগুলোতেও। বিলিভ করবে, আমরা পিজি হাসপাতালে গিয়েছিলাম, এক ডক্টরকে আমরা ফুল দেওয়ার পর উনি কেঁদে দিয়েছিল। এই কাজটা করেছিলাম আমরা ডাব্লিউবি ট্রাস্টের সাথে। কেঁদে বললো যে বাবা, আমার বাবা বয়সী, বাবা থেকে বড়, উনি বলছে যে বাবা আমি 36 বছর ধরে সরকারি চাকরি করছি, কেউ আমাকে এখন পর্যন্ত ভালো বলেনি, সাজিম বলে আছে তোরা খালি টাকা খেয়ে যাচ্ছিস, কিন্তু আর থ্যাংক ইউ আর কেউ দেয় না। তো সেদিন থেকে আমরা অনেক অনুপ্রাণিত হই যে এই কাজটা আমরা সবসময় করবো, এই মানুষগুলো যারা আমাদের সবসময় ভালোভাবে দিয়ে আসছে। আসিফ, সামনে আপনাদের পরিকল্পনা কি আচ্ছা, এই স্কুল নিয়ে? ইয়েস ভাইজান, আমরা তো ইতিমধ্যে আমরা একটা ধামুল্লাকে একটি স্কুল চালাচ্ছি পথ শিশুদের নিয়ে। তো আমরা দেখলাম ভাইজান, আমরা এদেরকে যতই পড়াই না কেন এরা পথশিশু থেকেই যাবে। আমরা বিলিভ করবেন কিনা, আমরা এদেরকে বিভিন্ন ভাষায় পাঠিয়েছি। অনেকে আমাদের বড় ভাই আছে বলছে যে বাচ্চাগুলো আমাকে দাও, আমি নিয়ে যাই, আমি পালি। অনেকে বলেছে আমার একটা ছেলে দরকার, একটা মেয়ে দরকার, দিয়েছি, কিন্তু এক সপ্তাহ পর ঠিকই ধামুল্লাকে চলে আসছে। তো এদেরকে আমরা আলটিমেটলি কিন্তু গোলটা আমরা পাচ্ছি না, যে ওদেরকে যে আমরা অনেক স্বপ্ন দেখছি যে অনেক বড় করার, কিন্তু এরা নিচ্ছে না। মানে দেখা যাচ্ছে কি এদের বাবা মা আমাদেরকে এসে কমপ্লেন করে যে যেহেতু আমরা পড়াই, তো ওদের বাবা আমাদের অনেক ভালোভাবে চিনে, বলে যে আপনাদের বাচ্চা কাচ্চা, মানে আমি বলতে থাকি আমাদের বাচ্চা কাছে এই যে এই বাচ্চাগুলো রাতে বাসা যায় না, এর রাতে খোলা আকাশে নিচ্ছে ধামুল লেকেই থাকে। তো আমরা প্ল্যান করেছি এদেরকে আমরা যতটুকু পারি আমরা করব, কিন্তু আমাদের আলটিমেট প্ল্যান হচ্ছে যে যাদেরকে আমরা করবো যেন প্রোডাকশনটা যেন হয়, তারা নিজের জীবনে যেন কাজে লাগে, এটাকে আমি উদ্যোগে রেখে আমরা হাজারবাগ একটা স্কুল দিচ্ছি। আমাদের একটা বড় ভাই বলেছে যে তিনি আমাদের একটা জায়গা দিবেন। তো আমরা ইতিমধ্যে একটা সার্ভে করেছি। তো স্কুল দেওয়ার আগে অবশ্যই আমাদের একটা সার্ভে করতে হবে। তো আমরা জানুয়ারি থেকে সার্ভেটা করি। আমরা একটা সার্ভে রিপোর্ট আছে আমার কাছে, ইনশাল্লাহ আমি এটা আপনাকে দেখাবো। আমরা জানতে পেরেছি হাজারবাগে একদম নামার দিকে, বেরিবাদে উঠতে বাম দিকে প্রায় 400 বাচ্চা পড়াশোনা থেকে অনেক বঞ্চিত। এদের বাবা রিক্সা চালায়, মা বিভিন্ন বাসায় কাজ করে, হকার, কিন্তু এরা পড়াশোনা যাচ্ছে না। তো আমরা প্ল্যান করেছি যে ওখানে আমরা একটা স্কুল দেবো। এখন স্কুল দেওয়ার আগে তো আমাদের সাথে তাহসান ভাইয়ের সাথে একটা সম্পর্ক ছিল। আসিফ, আমরা একটু এই বিস্তারিতটা একটু পরে জানবো আপনার কাছ থেকে, এটা বিরতি থেকে ফিরে আসার পরে আপনার কাছ থেকে এটার বিস্তারিত জানবো। আজকে বাংলাদেশে যাচ্ছি আর বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। আসিফ, যেটি জানতে চাচ্ছিলাম যে ভবিষ্যতের পরিকল্পনা কি? আচ্ছা, তাহসান ভাই বলার সাথে সাথে আপনি আটকে দিয়েছেন, অসাধারণ ছিল। আমাদের জনপ্রিয় সিঙ্গার তাহসান ভাই সাথে আমরা একটু যোগাযোগ করি যে এটা নিয়ে কী করা যায়। পরে উনি আমাদের অ্যাক্টিভিটিসগুলো দেখে উনি খুব ইচ্ছা পোষণ করেছে যে তোমাদের সাথে আমি একটা প্রোগ্রাম কাজ করতে চাই। তো কী কাজ? তো ভাইজান আমরা বললাম যে আমরা তো আর্ট স্কুল করতে চাই। তো বলে ঠিক আছে, তাহলে হোক, একটা কনসার্ট আমরা অ্যারেঞ্জ করি। তো কনসার্ট অ্যারেঞ্জের পিছনে আমাদের সহযোগিতা করেছেন হচ্ছে আমাদের একটা ভাইদের একটা অর্গানাইজেশন ব্যাক স্টেজ। তারা মোটামুটি এই কাজগুলো দায়িত্ব নিয়েছিল আর কি, তাসমার সাথে পরিচয় করে দেওয়ার জন্য। আমরা এই কনসার্টটি আয়োজন করার সাথে সাথে অনেকগুলো ব্যান্ড আমাদেরকে। কনসার্ট কবে হবে? আর কনসার্টটা হওয়ার আগে আমি আসলে সবার কাছে আমি মানে দুঃখ প্রকাশ করছি যে আমি স্টেজে ঢোকার 3 ঘন্টা আগে আমি ছিলাম হচ্ছে ডিএমপিতে ছিলাম। আর ডিএমপি পুলিশ আমাকে ফোন দিয়েছিল, আমাদের হাতে কাগজ ছিল, আমাদের কনসার্টটা করার কথা ছিল হচ্ছে 5 জুন বিশ্ব পরিবেশ দিবসে বিকেলে।
তো যা জানলাম আজকে আমাকে ডিএমপি থেকে আমাকে ডাকা হলো, বলল যে 6 তারিখ আমাদের ভারতের প্রধানমন্ত্রী আসছেন, তো এর জন্য পুরো ঢাকা শহরে অনেক মানে নিরাপত্তাজনিত অনেক কারণে নিরাপত্তা। আপনাদের এটা পিছিয়ে জি। দেওয়া হয়েছে। তো কত আমাদের তারিখে তারা গিয়েছে? তারা রিকোয়েস্ট করলো যে আপনাদের প্রোগ্রামটা এটা পিছাতে হবে, এখানে পিছাতে হবে। তো আমরা এখন তাসিম ভাই কেন বলে দিয়েছিলাম যে 5 তারিখে প্রোগ্রাম, এখন আমরা ভয় পাচ্ছিলাম তাসিম ভাইকে কি বলা যায়। পরে আমরা একটু ফোন দিয়েছি আরিফুর হোসেন ভাইকে, ব্লগার আরিফুর হোসেন ভাই। পরে ভাই সাথে সাথে তাসিম ভাইকে ফোন দেয় কনফারেন্সে, সাথে সাথে তাসিম ভাই কনফার্ম করে যে ইনশাল্লাহ 12 তারিখে প্রোগ্রাম হবে। আর এই প্রোগ্রামে আমাদের সাথে থাকছে হচ্ছে তাসিম থাকছে, নেমেসিস থাকছে, আরবো ভাইরাস থাকছে, রাফা ভাই থাকছে, সাথে থাকছে হচ্ছে রাজত্ব নামে একটি ব্যান্ড, এবং এর সাথে থাকছে হচ্ছে ডিএমপি থেকে একটি ব্যান্ড, বাংলাদেশ পুলিশ সাংস্কৃতিক পরিষদ থেকে থাকছে হচ্ছে একটি ব্যান্ড। এই ব্যান্ডের যিনি গান করবেন উনি হচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেন্টারের এডিসি, ওনার নাম হচ্ছে জাহাঙ্গীর আলম সরকার স্যার। আর এই প্রোগ্রামে উপস্থাপনা যিনি করবেন উনি হচ্ছে মিডিয়ারই ডিএমপি মিডিয়া উইংয়েরই, উনি হচ্ছে এসি ইফতেখারুল। আর আমাদের সাথে অনেকগুলো ছোট এই ছোট প্রোগ্রামটা থেকে যে অর্থ আসবে সেটা দিয়ে আপনারা স্কুলটা জি 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 আমরা সবাই বলছে যে এই আমরা প্রোগ্রামটা চালনা করার পরে সবাই বলছে যে টিকিট দাও টিকিট দাও, টিকিট কিনবো, কিন্তু আমরা বলছি যে এটা টিকিট না, এটা হচ্ছে একটা ডোনেশন, একটা ডোনেশন। তো আমার ডোনেশন মূল্য রেখেছি অনলি 100 টাকা। সবাই অবাক হয়েছে যে টিকিট মূল্য এত 100 টাকা কি হয় না, কেন বলেছি এটা টিকিট না, এটা ডোনেশন মূল্য। তো সবাই মোটামুটি 100 টাকা ভালো সাড়া টোকেন পাচ্ছে। নিচ্ছে। ইয়াসিফ, আমরা একটু যেতে যাব তুষারের কাছে। তুষার, আপনারা এই হিমু পরিবহনে অনেক কিছুর মধ্যে রক্তও পরিবহন করেন, সেইটা কখন কিভাবে এটা করা সম্ভব? হ্যাঁ, এই তথ্যটা দিয়ে রাখা উচিত যে হচ্ছে আমরা হিমু পরিবহন যখন হুমায়ুন আহমেদ স্যারের ভক্তের একটি দল, আমরা কিন্তু হুমায়ুন আহমেদ স্যারের মাকে রক্ত দিয়েছিলাম। আমি বুলবুল দিয়েছিল, এটা আমাদের স্যারের মা যখন ল্যাবরেটরি ভর্তি ছিলেন, স্যারের মার সাথে আমাদের খুবই ভালো সম্পর্ক ছিল। ওনার বাসায় যাইতাম, ওনার হসপিটালে ওনাকে রক্ত 3বার মতো রক্ত আমরাই দিছি। কক্সবাজারের একটা ছেলে মুনাফ রক্ত দিয়েছিলেন, হিমু পরিবহনের সদস্য। আহসান হাবিব ভাই আমাকে মেসেজ করলেন যে তুষার রক্ত লাগবে, দ্রুত ম্যানেজ করো। আমরা 10 মিনিটের মধ্যে রক্ত ম্যানেজ হয়ে গেছিল, এবং আমরা সারা বাংলাদেশে এখন পর্যন্ত প্রায় 500 জনকে রক্ত দিচ্ছি। 1.5 বছরের মাথায় 500 জনকে রক্ত দিয়ে দিচ্ছি আমরা, এবং আমরা এইটা কন্টিনিউ। আমরা সবসময় যে দিতে পারি তা কিন্তু না, মানে আমরা অন প্রসেসের মধ্যে চলছে, এবং আমরা এটা চেষ্টা কি করি। ফেসবুক গ্রুপেই কেউ চাহিদা দিতে পারে? হ্যাঁ, ফেসবুকের গ্রুপটা বললাম তো, ফেসবুক না থাকলেও আমরা কিন্তু চলতে পারবো, সেমনভাবে আমরা সেট হয়ে গেছি। ফেসবুকের অন্যতম একটা মাধ্যম, ফেসবুক বাদেও সবার নাম্বার লেখা থাকে। শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদেরও মানে অবশ্যই ক্যান্সার হাসপাতালের কাজ করছেন, কিন্তু তারপরেও আপনাদের পরিকল্পনা কি সামনে এই জিনিসটাকে আরেকটু ভালো করে কি সামনে বেশ কয়েকটা পরিকল্পনা আছে। আমরা হচ্ছে 19 জুলাই আমাদের সবচেয়ে বড় পরিকল্পনা। 19 জুলাই হচ্ছে আমরা প্রায় 1 লক্ষ লিফলেট বিতরণ করবো ক্যান্সার অ্যাওয়ারনেসের উপরে। তারপরে ওই দিনে আমরা 2 জন কার্জন হল থেকে নুহাশপল্লিতে পায়ে হেঁটে যাবে, ওরা খালি পায়ে হলুদ পাঞ্জাবি পরে পায়ে হেঁটে যাবে হচ্ছে স্যারের সমাধিতে নুহাশপল্লিতে। আর ওই দিনে আমরা প্রায় 64 জেলাতে 10টা করে বই হলেও আমরা বই পাঠাগার উদ্বোধন করব। পাঠাগার মানে হুমায়ুন আহমেদের হিমু পরিবহন পাঠাগার, হুমায়ুন আহমেদ পাঠাগার আমরা বলবো, যেটাতে সেখানে যে কেউ বই দিতে পারে, এটা তো করবো। আর ওই দিনই আমরা সামনে একটা পরিকল্পনা আছে যে সাইকেলে পুরো বাংলাদেশ আমরা ক্যান্সার অ্যাওয়ারনেস করবো আর কি। আমরা আপনি অবশ্যই মানে জানবেন তথ্যটা, বিবিসি তথ্য অনুযায়ী বাংলাদেশে এই মুহূর্তে ক্যান্সার রোগীর সংখ্যা প্রায় 14 লক্ষ। এই 14 লক্ষ রোগী মানে আমাদের কাছে এত পরিমাণ মানুষজন মানে হেল্প চাই, মানে টাকার জন্য, রক্তের জন্য। আমাদের থ্যালাসেমিয়া একটা রোগ আছে যেটা প্রতি সময় রক্ত লাগে, এবং রক্তের একটা বিশাল টিম আমাদের তৈরি হয়ে গেছে মানুষকে দেওয়ার আমরা জন্য। খুব সংক্ষেপে ফেরদৌসের কাছে জানতে চাইবো যে সামনে কিভাবে এগিয়ে যেতে চাও, 1 মিনিট সময়। শিওর। আমি 2013-এ স্টেট অ্যালামনাই থেকে ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ অ্যালামনাই একটা গ্র্যান্ড কম্পিটিশন আছে, সেখানে আমি একটা কম্পিটিশনে জিতি। তো ইউএস স্টেট ডিপার্টমেন্ট থেকে আমাকে কিছু ফান্ড দেওয়া হয় একটা ট্রেনিং প্রোগ্রামের জন্য, যেখানে 109টা কান্ট্রি পার্টিসিপেট করেছিল কম্পিটিশনে। তো ওরা কিছু কান্ট্রিকে ফান্ডটা দিয়েছিল। তো আমি কিছু স্টুডেন্টদেরকে ট্রেন আপ করেছিলাম হচ্ছে এমার্জেন্সি ম্যানেজমেন্ট টিমের জন্য, যেখানে আমি বিভিন্ন ইউনিভার্সিটি থেকে, ঢাকার বাইরে সহ ঢাকার ভিতরে কিছু ইউনিভার্সিটি থেকে 2 জন করে স্টুডেন্ট নিয়েছি, যারা তাদের কমিউনিটিতে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটির সাথে জড়িত। তো এই ধরনের স্টুডেন্টদেরকে ঢাকায় নিয়ে এসে তাদেরকে আর্থকোয়েক, ফার্স্ট রেসপন্ড, ফার্স্ট এইড ট্রেনিং, এমার্জেন্সি ম্যানেজমেন্ট, সার্চ অ্যান্ড রেস্কিউ, তারপরে হচ্ছে গিয়ে রোড সেফটি, এগুলোর উপর তাদেরকে ট্রেন আপ করা হয়। তো এই স্টুডেন্টরা তাদের ইউনিভার্সিটিতে ফিরে গিয়ে তারা তাদের কমিউনিটিতে জেনারেল অ্যাওয়ারনেস ক্রিয়েট করতেছে, এবং তারা ট্রাই করতেছে ওখানে ট্রেন আপ
ট্রেনিং এভাবে আপনি সারা দেশেই কাজটাকে এখন ছড়িয়ে দিতে এখানে চান। ছড়িয়ে দিতে চাচ্ছি। এবং যেহেতু আমি ইউএসএ থেকে পড়াশোনা করে আসছি এখন, তো আমি এখন চাচ্ছি যে ওই টিমটাকে সহ আমি বিভিন্ন ইউনিভার্সিটিতে এ ধরনের ট্রেন আপ মানে ন্যাচারাল ডিজাস্টারের ক্ষেত্রে এমার্জেন্সি টিম থাকবে, যারা যে ধরনের আর্থকোয়েক হোক বা বিভিন্ন ক্ষেত্রে তারা কাজ করবে। যেমন ধন্যবাদ। আমরা একদম ফিদা হকের কাছে চলে আসবো, খুব জি। বেশি সময় নেই। জি। যে এই যে নানান ধরনের কাজ করছেন এবং একই সঙ্গে আরো একটি কাজ আছে যেটা আপনি এক্স ক্যাডেট হিসেবে করেন, জি। টয়েজ আর ইয়ার্স ইয়ার্স। জি, এটা নিয়ে একটু বলি। টয়েজ আর ইয়োর্সটা হচ্ছে শহরাঞ্চলে যেসব জায়গাগুলো একটু বর্ধিষ্ণু, সেসব জায়গায় আপনি দেখবেন যে অনেক খেলনা অব্যবহৃত হয়ে পড়ে থাকে। তার কারণ খেলনা পুরানো হয়ে গেছে, বাচ্চা বড় হয়ে গেছে, বা খেলনা সামান্য ভাঙচুর হয়ে গেছে। তো আমরা সেই খেলনাগুলো সংগ্রহ করছি এখন। এক্স ক্যাডেটস ফোরাম নামে আমাদের একটা ফোরাম আছে, 12টা ক্যাডেট কলেজের সম্মিলিত একটা ফোরাম। তার আবার একটা সোশ্যাল রেসপন্সিবিলিটি টিম আছে, যেটা আমিই দেখি। তো আপনারা এটা যাদের খেলনা কেনার সামর্থ্য নেই সেখানে পাঠিয়ে দেন। জি জি, হয়তো আসিফের ওই পথ শিশুদের নিয়ে যে স্কুলটা, সেই স্কুলের ছাত্ররা এই খেলনাগুলা একসময় পাবে। ফিদা হক, ফেরদৌস, তুষার এবং আসিফ, আপনাদের চারজনকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। আপনাদের কাজগুলি এগিয়ে যাক এই কামনা করছি। এই ছিল আজকের বাংলাদেশে, দেখা হবে আগামীকাল একই সময়।